আজ আমরা একটা অত্যন্ত প্রয়োজনীয় গাছ নিয়ে আলোচনা করতে চাইছি, যেটা অ্যাকুরেট কেস এবং ক্রনিক কেসে ব্যবহৃত হয়। এবং শুধু ব্যবহৃত হয় বললে ভুল হবে, বহুল ব্যবহৃত হয়। সেটা নাইট্রিক অ্যাসিড, অ্যাসিডাম নাইট্রিকাম। তো এর অপর নাম HNO3। স্বয়ং হ্যানিম্যান এই ওষুধের পরীক্ষা করেছেন। এটা খনিজ পদার্থ, খনি থেকে এটা আহরণ করা হয়েছে, কিন্তু বর্তমানে ল্যাবরেটরিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করা সম্ভব। তো নাইট্রিক অ্যাসিড সাধারণত যে অর্গানগুলোকে বেশি এফেক্ট করে তার মধ্যে মিউকাস মেমব্রেন, ইন্টেস্টাইন, স্কিন, এগুলোর উপরে এর অ্যাকশান খুব বেশি। প্যাথোলজিক্যাল যে ডিজিজগুলো আমরা জানি, ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা দেখেছি অনেক রোগ এই ওষুধ আরোগ্য করতে সক্ষম। যেমন ক্যান্সারের খুব ভালো ওষুধের নাম হচ্ছে অ্যাসিডাম নাইট্রিকাম, স্পেশালি যদি ইন্টেস্টাইনাল ক্যান্সার হয়। ফিশার, ফিস্টুলা, অর্শ, এগুলোর কিন্তু খুব ভালো ওষুধের নাম নাইট্রিক অ্যাসিড। এছাড়া ক্রনিক ক্যাটার, শ্যাঙ্কার, কনস্টিপেশন, কাপ, ডায়রিয়া, ডিসেন্ট্রি, কান এবং চোখের বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন গ্ল্যান্ডের সমস্যা, মাথার যন্ত্রণা, হার্টপিস, জস্টার, জিভের প্রবলেম, বিভিন্ন ধরনের ওয়ার্স, ইউরিনারি ব্লাডারের কোনো প্রবলেম, আলসারেশন, এগুলোতে কিন্তু খুব ভালো কাজ করে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে জেনেছি। এখন আমাদের এইটার কনস্টিটিউশন জানতে হবে, অর্থাৎ ধাতুগত লক্ষণ জানতে হবে। অ্যাসিড নাইট্রিকের রোগী সাধারণত কৃশকায় হয়, কিন্তু এদের মাসল খুব বেশি টাইট, টাইট মাসল, এবং এদের গায়ের রং, চোখের মণি সাধারণত কালো হয়। এরা মেন্টালি এবং ফিজিক্যালি খুব দুর্বল হয়। এরা নার্ভাস আর ইরিটেবল টেম্পারামেন্টের হয়, চিলি পেশেন্ট হয়। এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে আমরা বেসিক্যালি 3টে মায়াজমের উপস্থিতি লক্ষ্য করতে পারি। আমরা এর ডায়াথেসিসের কথা উল্লেখ না করে পাচ্ছি না, কারণ এটা হেমারেজিক ডায়াথেসিস, অর্থাৎ রক্তক্ষরণ করার প্রবণতা এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে আমরা দেখতে পাই। এখন আমরা এমন কিছু সিমটম নাইট্রিক অ্যাসিড নিয়ে আলোচনা করব যেগুলো অত্যন্ত প্রয়োজনীয়, যেগুলোর সাহায্যে আমরা যে কোনো রোগে নাইট্রিক অ্যাসিডের প্রয়োগ করতে পারি। নাইট্রিক অ্যাসিডের রোগী অত্যন্ত দুর্বল, আমি আগেই বলেছি, ফিজিক্যালি এবং মেন্টালি উইকনেস। আর কি, এরা সাধারণত ক্রনিক কেসে ভোগে এবং অল্পে ঠান্ডা লাগে, ইজিলি ক্যাচেস কোল্ড, সহজে ঠান্ডা লাগার একটা প্রবণতা এর মধ্যে আমরা পাই। নাইট্রিক অ্যাসিড রোগী
কস্মিনকালে কনস্টিপেশনে ভোগে। এরা সাধারণত নরম পায়খানা করে, যদিও এদের পায়খানা সফট, তা সত্ত্বেও পায়খানার আগে এবং পরে এদের মলদ্বারে জ্বালা থাকে, অনেক সময় ব্লিডিং হয়। তো আর কি, এরা খুব সেন্সিটিভ, নার্ভাস, এবং এদের শরীরের বিভিন্ন অংশ কম্পমান অর্থাৎ কাঁপতে থাকে ডিউ টু উইকনেস। আর কি, এদের পেচ্ছাপে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। অনেক টেক্সট বুকে উল্লেখ করা হয়েছে ঘোড়ার পেচ্ছাপের মতো। বেনজিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এর পেচ্ছাপ যদি কম্পারেটিভলি আমরা তুলনা করে দেখি তার গন্ধ, তাহলে মনে হয় নাইট্রিক অ্যাসিড বেনজিক অ্যাসিডের ইউরিনের গন্ধের তীব্রতাকে পরাজিত করবে। আর কি, এদের মাথায় বা হাড়ে বা শরীরের বিভিন্ন অংশে যেন মনে হয় যে একটা ওই ফেটকি বাঁধা আছে, একটা ফেটকি বাঁধার মতো অবস্থা নাইট্রিক অ্যাসিডের রোগীর আমরা লক্ষ্য করতে পারি। এইগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে সহজেই নাইট্রিক অ্যাসিডের রোগীকে নির্বাচন করতে পারবো। যে কোনো রোগী হোক না কেন, বেসিক সিমটমগুলো যদি আমরা মনে রাখতে পারি, অর্থাৎ যদি আমরা নাইট্রিক অ্যাসিডের টোটাল সিমটমগুলো মনে রাখতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু ওই নাইট্রিক অ্যাসিড আমরা অতি সহজে নির্বাচন করতে পারবো। আর কি, এদের শরীরের যেখানে মিউকাস মেমব্রেন এবং কি বলে মাংস পেশি আছে, সেই জায়গাগুলো যেমন মলদ্বার, মুখের কোণ, পেচ্ছাপের জায়গা, এই সেই জায়গাগুলো আছে যেখানে মিউকাস মেমব্রেন এবং মাংস অর্থাৎ মাসল আছে, সেই জায়গাগুলো ক্ষত তৈরি হয়, ফিসার তৈরি হয়। কেমন, সেখানে জ্বালা করে, সামান্যতেই জ্বালা করে। এদের গায়ের বিভিন্ন অংশে ওয়াশ দেখা দেয়। ওয়াশ ছাড়া আরও উপমাংস অর্থাৎ টিউমাররাইট গ্রোথ থাকে, এবং যে গ্রোথগুলো সে টিউমাররাইট গ্রোথ হোক অথবা ওয়াশ হোক, সেগুলো সহজে রক্তপাত হয়। সামান্য একটু খোঁচা লাগলেই রক্তপাত হয়। এদের রক্তপাতের টেন্ডেন্সি ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি। এদের দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোতে পারে, পায়খানা দিয়ে রক্ত বেরোতে পারে, পেচ্ছাপের দাঁত দিয়ে রক্ত বেরোতে পারে, কাশির সঙ্গে মুখে রক্ত বেরোতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অরিফিস থেকে এদের ব্লাড ডিসচার্জ হয়। আর এদের যে সমস্ত জায়গায় ওই অর্শ বা ফিস্টুলা ইত্যাদি ইত্যাদি আছে, বা মুখের কোণ বা পায়খানার দাঁত, এই সব জায়গাগুলো মনে হয় যেন একটা ওই স্প্লিন্টার রয়ে গেছে, একটা যেন গোজলা রয়ে গেছে, সেখানে গোজলা পড়ার মতো একটা পিকিং পেন একটা সে ফিল করতে থাকে। আর কি, এদের খেতে যেগুলো ভালো লাগে, আমরা জানি ক্যালকেরিয়া কার সাধারণত অখাদ্য কুখাদ্য খেতে পছন্দ করে। যেমন আমি ইতিপূর্বে ক্যালকেরিয়া কার পরামর্শ করেছিলাম যে চক, পেন্সিল, স্টোন চিপ ইত্যাদি খেতে চায়। ঠিক তেমনি আমাদের নাইট্রিক অ্যাসিডের পেশেন্টও এই ধরনের খাবারগুলো খেতে খুব বেশি পছন্দ করে। শৈশবে তো বটেই, এমনকি বয়স্ক লোকেরাও এই ধরনের খাবার খায়। আমার বেশ মনে আছে, একটা স্কুল টিচার চিকিৎসা করতে গিয়ে আমি তার স্ত্রীর মুখে শুনলাম যে পকেটে করে সে চাল নিয়ে যায় এবং ক্লাসের মধ্যে সে ওই মুঠো মুঠো চাল মুখে দিয়ে চিবুতে থাকে এবং সেই সঙ্গে পড়ায়। তাহলে এই যে ব্যাপারটা, আমি তাকে অনেক সিমটমের সঙ্গে মিল দেখে নাইট্রিক অ্যাসিড দিয়ে তার
স্টমাক ক্যান্সার কিওর করতে পেরেছিলাম। আর কি না, এরা যেটা খেতে চায় না সেটা হচ্ছে মাংস এবং রুটি। রুটি এদের খুবই অপছন্দ, মাংস খেতেও এদের মারাত্মক অনীহা রয়েছে। আমরা নাইট্রিক অ্যাসিডের পজেশন জানবো, কেন নাইট্রিক অ্যাসিডের রুটি তৈরি হয়। পজেশন আমাদের একান্ত জানা দরকার, কারণ পজেশন ছাড়া ওষুধ নির্বাচন অনেক সময় হয়ে ওঠে না। তা কী কজেশন না, মেন কজেশন হচ্ছে মার্কারি, সিফিলিস, এই যে ব্যাপারগুলো, এই সব যদি রোগে আক্রান্ত হয় বা মার্কারির অপব্যবহার করা হয়, এছাড়া ডিজিটেস নামক একটা ওষুধের অপব্যবহার করা হয়, এবং যদি দীর্ঘদিন ধরে ঘুমের কোনো ডিস্টার্ব হয়, যদি প্রিয় বন্ধুর কোনো মৃত্যু হয়, অথবা দীর্ঘদিনের কোনো অস্বস্তি থাকে, কেমন, আর যদি খুব বেশি পরিশ্রম করে, হ্যাঁ, এবং কি বলে ডিয়ারেস্ট এবং নিয়ারেস্ট বন্ধু মৃত্যু অর্থাৎ শোক দুঃখ এইগুলো যদি থাকে, তাহলে কিন্তু নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট তৈরি হতে পারে। এখন আমরা নাইট্রিক অ্যাসিডের মেন্টাল সিমটম নিয়ে আলোচনা করব, কেননা মেন্টাল সিমটমের গুরুত্ব অপরিসীম। মেন্টাল সিমটম ছাড়া হোমিওপ্যাথি চিকিৎসা করা খুবই মুশকিল, তাই আমাদের মেন্টাল সিমটমের প্রতি খুব বেশি গুরুত্ব দিতে হবে। তো নাইট্রিক অ্যাসিডের রুগী প্রচণ্ড ক্রোধী, প্রচণ্ড 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 রেজ, নট অ্যাঙ্গারনেস, অর্থাৎ রাগ বলতে যা বোঝায় সেটা বললে ভুল বলা হবে। রেজ মানে তীব্র রাগ, প্রচণ্ড রাগ, এবং এই রাগ থেকে তাকে নিবৃত্তি করা যায় না। তাকে কনসোলেশন দিলে সে আরও বেশি রেগে যায়। শুধু তাই নয়, যদি সে ফিজিক্যালি তার প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে পেরে উঠতে না পারে, তাহলে তার ছেলেকে শেখাতে থাকে যে ও তোর বাপকে অপমান করেছে, বদলা নেবি, বদলা নেবি। নাতিকে শেখায় যদি তার প্রতিপক্ষ বলশালী হয়, তাহলে সে তার নাতিকে শেখায় জীবনে ওদের বংশের কোনো লোকের সঙ্গে কথা বলবি না, ওদের ছায়া মারাবি না, ইত্যাদি ইত্যাদি। সুযোগ পেলে ওদের বংশ ধ্বংস করে দিবি, এই ধরনের সে বাক্য প্রয়োগ করতে থাকে। আর সে অভিশাপ দেয়, কেমন সহজে সে অভিশাপ দেয় কাউকে। আর কি, তার সমস্ত রোগের উপশময় যদি নাকি সে ওই গাড়িতে চড়ে, গাড়িতে চড়লে তার যত রকমের রোগ আছে, হ্যাঁ, যে ধরনের ডিসকমফোর্ট সে ফিল করুক না কেন, সে একটু উপসম্বোধ করে, এবং গাড়ির যে শব্দ, সেই শব্দে সে অনেক কিছু শুনতে পায়। আর কি, সে প্রচণ্ড কলেরা নামক রোগের ভয় পায়। কলেরা, এখন আর কলেরা এই রোগটার উল্লেখ করা হয় না, বলা হয় অন্ত্রের রোগ। আন্ত্রিক রোগের এদের খুব বেশি ভয় আছে, কেমন, এরা খুব বেশি ইরিটেবল, এরা হেড স্ট্রং, কেমন, হ্যাঁ, এরা হেডফুল, কেমন, এরা মানে অপরের অকল্যাণ চায়, কেমন, নিয়ে করি। অর্থাৎ যেখানে কোনো মেলা হচ্ছে, যেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, যেখানে কোনো জনসমাগম হচ্ছে, সেখানে যদি নাইট্রিক অ্যাসিডের রুগী আমন্ত্রিত হয়, তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ সামান্য কোনো কারণে এমন একটা অবস্থা তৈরি হবে যে সেইখানের যে পরিবেশ, সে পরিবেশ অত্যন্ত মানে জঘন্যতম হয়ে উঠবে। অর্থাৎ যদি পুজো হয় কোনো জায়গায় আর সেখানে নাইট্রিক অ্যাসিড রুগী নিমন্ত্রিত হয়, তাহলে কিন্তু সে কোনো একটা সূত্র ধরে, খুব ধরে সে কিন্তু পায়ে পাত্র দিয়ে এমন লঙ্কা কাণ্ড বাঁধাবে যে সে পুজো পণ্ড হওয়ার উপক্রম। বিয়ে বাড়িতে যদি আমন্ত্রণ করা হয়, বিয়ে বাড়িতে সে উপস্থিত হচ্ছে এমন একটা অবস্থা করবে যে সেখানে বিয়ে ভেঙে যাবে, এমন একটা উপক্রম তৈরি হবে। সুতরাং নাইট্রিক অ্যাসিড রুগীকে যখন যে কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করার আগে আমাদের 500 বার ভাবা দরকার, কেমন, এত বেশি এরা ক্রোধী হয়। হ্যাঁ, এখন আমরা নাইট্রিক অ্যাসিডের রুগীর ওই কিসে কমে কিসে বাড়ে রোগ যন্ত্রণা, সেটা একটু আলোচনা করার চেষ্টা করব।
কেননা এগুলো বাড়া কমাটা আমাদের খুব বেশি জানার দরকার আছে। নাইট্রিক অ্যাসিডের রুগী কিসে বাড়ে, কোন রোগ কিসে বাড়ে সেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। কারণ এগুলো বাড়া কমা যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু আমরা যথার্থ চিকিৎসা করতে পারবো না। তো কি সেটা না, নাইট্রিক অ্যাসিডের রুগী সাধারণত বেড়ে যেমন সন্ধ্যাবেলার দিকে, রাত্রের দিকে তার রোগ বেড়ে যায়, মিডিল মানে মধ্যরাত্রের দিকে তার রোগ বেড়ে যায়। যদি ওয়েদার চেঞ্জ হয় তাহলে বেড়ে যায়। যদি ঘাম হয় বা ঘুম থেকে জেগে উঠলে তার রোগ যন্ত্রণায় বৃদ্ধি ঘটে। আর সমস্ত সিমটমের রিমিশন হয়। আমি ইতিপূর্বে উল্লেখ করেছি, আবারও স্মরণ করে দিচ্ছি যে যদি এরা কোনো যানবাহনে আরোহণ করে তাহলে কিন্তু এদের রোগ যন্ত্রণার উপশম হয়। এখন আমরা নাইট্রিক অ্যাসিডের রুগীর কি বলে মাথার যন্ত্রণা নিয়ে একটু আলোচনা করি। কারণ পার্টিকুলার সিমটমের গুরুত্ব মানে খুব বেশি প্রয়োজন না হলেও আমাদের কিছু কিছু পার্টিকুলার সিমটম মনে অবশ্যই রাখতে হবে। তো এদের মাথার যন্ত্রণায় কীরকম পালসেটিং পেন শুরু হয়। পালসেটিং, হ্যাঁ, অর্থাৎ ওই দপদপানি ব্যথা কেমন এরা এই সময় খুব বেশি রেগে যায়। হ্যাঁ, আর যদি এরা মাথায় কোনোরকম ব্যান্ডেজ পরে বা টুপি পরে তাহলে কিন্তু এদের মাথার যন্ত্রণার তীব্রতা আরও বেশি মনে হয়। এরা মনে করে যে মাথায় একটা ফেটকি বাঁধানো আছে, এই ধরনের একটা সেন্সেশন তারা উপলব্ধি করে। আর কি সাধারণত যে ব্যথাটা এদের হয় সেটা হচ্ছে টেম্পোরাল রিজিয়নে, মাথার টেম্পোরাল রিজিয়নে এই জায়গাগুলো সাধারণত ব্যথা হয়। বিশেষত বাঁ দিকের টেম্পোরাল রিজিয়নে এদের ব্যথাটা খুব বেশি হয়। ব্যথাটা এদের হঠাৎ করে আসে এবং হঠাৎ করে ব্যথাটা চলে যায়। আর এদের একটা ব্যথার উল্লেখ করেছিলাম যে প্রিন্টার লাইক, হ্যাঁ, সেই ধরনের ব্যথা তো থাকেই, সেই সঙ্গে দপদপানি ব্যথা, থ্রোবিং পেন, এটা কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিডের মধ্যে লক্ষ্য করতে পারি। স্টপ ইট। আমি মেন্টাল সিমটম সম্পর্কে কিছু আলোচনা করেছি, কিন্তু নাইট্রিক অ্যাসিডের মেন্টাল সিমটমের এত বেশি গুরুত্ব যে এগুলো একটু ভালো করে মনে রাখতে পারলে আমাদের অনেক বেশি প্রেসক্রিপশন করতে সুবিধা হয়। নাইট্রিক অ্যাসিডের রুগী যদি ধরা যাক যে কোনো অনুষ্ঠান তাকে আমন্ত্রণ করা হয়, তাহলে সেই আমন্ত্রণ অনুষ্ঠানে সামান্যতম কোনো একটা খুঁত যদি সে পায় বা ইচ্ছা করে সে খুঁজে বার করে, তারপর সে কিন্তু একটা প্রলয় কাণ্ড ঘটায়, সেই অনুষ্ঠানটাই পণ্ড হয়ে যায়। এরা প্রচণ্ড ক্রোধিত বটেই, লাইক দুর্বাসা মুনি, এবং ক্ষমা চাইলেও এরা ক্ষমা করে না। এদের কাছে যদি ক্ষমা চাওয়া হয় যে আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এরা ক্ষমা করতেও পারে না, করে না। এরা অনেক সময় যদি দেখে যে প্রতিপক্ষ তার চেয়ে দৈহিক বলশালী, তাহলে সে তার সন্তানকে, তার নাতিকে বা তার ভাইকে এভাবে বলতে থাকে যে তুই যদি আমার ছেলে হোস, তুই যদি আমার নাতি হোস, তুই যদি আমার ভাই হোস, তাহলে এর বদলা নিস। ওই ভদ্রলোক, ওই ছোট লোকটা আমার বিরাট ক্ষয়ক্ষতি করেছে, আমাকে শাসিয়েছে, আমার গায়ে হাত তুলেছে, আমাকে গালাগালি করেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদি অর্থনৈতিক থেকে বলশালী হয়, সে মুহূর্তে সে পরাজিত হলেও সে কিভাবে অর্থ উপার্জন করে বা তার বংশ ধরেরা যাতে অর্থনৈতিক থেকে বলশালী হয় সেদিকে তার একটা চোখ থাকে, এবং তাদেরকে সে পরিচিত করে যে আজকে অর্থের জোরে আমাকে এই ধরনের অপদস্থ করেছে এই ব্যক্তি, অতএব হ্যাঁ তুই এই ব্যবসা কর, ওইটা কর, সেইটা কর, করে এর উপযুক্ত ব্যবস্থা কর। এটা কিন্তু
নাইট্রিক অ্যাসিডের একটা ভালো সিমটম। নাইট্রিক অ্যাসিডের রুগী এরা যে ধরনের রোগেই ভুগুক না কেন, যদি এরা ওই কোনো গাড়িতে ওঠে, গাড়ির যে ঘর ঘর শব্দ, সেই শব্দ এদের কিন্তু ভালো লাগে এবং সমস্ত রোগের উপশম ঘটে। এটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এই সিমটমটা গ্রাফাইটিসেরও আছে, যদিও সামান্য তফাৎ আছে। পরবর্তীকালে তফাৎটা আমি আলোচনা করব। আর কি, আর এরা কি বলে, শুনতে খুব ভালো পায় না। হ্যাঁ, খুব ভালো শুনতে পায় না, কিন্তু ওই যে বললাম একটু আগে, যদি গাড়ির আওয়াজ থাকে, যদি গাড়িতে সে চলাফেরা করে, হ্যাঁ, বা রাস্তার উপর দিয়ে যদি গাড়ির শব্দ হয়, তাহলে কি সে ভালো শুনতে পায়। এটা মজার সিমটম। এই মজার সিমটমই তো হোমিওপ্যাথি। এই মজার সিমটম একটা সাধারণ সিমটমকে অতি সহজেই পরাজিত করতে পারে। অর্থাৎ একটা মজার সিমটম পেলে, একটা ব্যতিক্রমী সিমটম পেলে, হাজারটা জেনারেল সিমটমকে সে সরিয়ে দিতে পারে। এই কথাগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এরা খুব সহজে ক্লান্ত হয়ে পড়ে, কোনো কাজ সহজে করতে পারে না। কোনো কাজ করতে গেলে এদের হাত পা কাঁপতে থাকে, এরা খুব বেশি টায়ার্ড অনুভব করে। আমি আমাদের নাইট্রিক অ্যাসিডের সাধারণ যে মেন্টাল সিমটম, সেগুলো মোটামুটি একটু আলোচনা করার চেষ্টা করলাম। এখন আমরা পজেশন একটু আলোচনা করি। পজেশন এর মধ্যে যেটা মেইন পজেশন, সেটা হচ্ছে কি, দীর্ঘদিন যদি এরা না ঘুমায়, ধরা যাক যে কোনো কারণবশত এমন হতে পারে তার কোনো প্রিয় বন্ধু মারা গেছে, বা এমন হতে পারে তার ব্যবসায় লোকসান হয়েছে, এমন হতে পারে যে সে একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। এই যে বিভিন্ন চিন্তা, এই যে তার ঘুম না হওয়া, এই ঘুম যদি তার কোনো রকম ব্যাঘাত ঘটে, তাহলে সে কিন্তু ওই নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট তৈরি হবে। যদি সে তার শরীরের যা শক্তি, তার যে কাজ করার ক্ষমতা, সে ক্ষমতা অপেক্ষাও বেশি ধরনের কাজ করতে হয় তাকে কোনো কারণে, অর্থনৈতিক থেকে তাকে স্বাবলম্বী হতে গেলে যে পরিশ্রম করার দরকার, যদি সেটা তার শরীরে না কুলায়, তার সত্ত্বেও সেই ধরনের কাজ করে, তাহলে কিন্তু তার রোগের সৃষ্টি হবে। আর কি, আর যদি ডিজিটালিস, মার্কারি, তারপরে সিভিলিস, এই ধরনের ড্রাগ তারা নেয়, তাহলে কিন্তু ওই তৈরি হয়ে যাবে সে নাইট্রিক অ্যাসিডের রোগী। আর কি, আর যদি সে মানসিক শ্রম করে, হ্যাঁ, খুব বেশি পড়াশোনা করে, বা যে কোনো ধরনের মানসিক শ্রম যদি সে করে, তাহলেও কিন্তু নাইট্রিক অ্যাসিডের পেশেন্ট তৈরি হতে পারে। এখন আমরা পার্টিকুলার সিমটম নিয়ে একটু আলোচনা করি। কারণ পার্টিকুলার সিমটমের গুরুত্ব যত কমই হোক না কেন, একেবারে যে নেই এ কথা সত্য নয়। কারণ পার্টিকুলার সিমটম আমাদের যদি আমরা কিছু কিছু মনে রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা অনেক সময় আমাদের প্রেসক্রিপশন করতে, যথাযথ প্রেসক্রিপশন করতে ব্যর্থ হই। মাথার যন্ত্রণা নিয়ে একটু বলি, কারণ মাথাটা তো আমাদের শরীরের ঊর্ধ্বাংশে, অর্থাৎ মাথার যন্ত্রণা এদের হয় একটা। কেন হয়, আমি একটু আগে যে কজেশনগুলো বলেছি, সেই কজেশনগুলোর কথা মনে রাখতে হবে। যদি কোনো রকম সে অস্বস্তি বোধ করে কোনোভাবে, যদি তার ঘুম না হয়, যদি তার তার সে ওই ভারী কোনো টুপি পরে, হ্যাঁ, তাহলেও কিন্তু তার মাথার যন্ত্রণা হতে পারে। এছাড়া ডিজিটাল ওষুধ যদি সে অপপ্রয়োগ করে, হ্যাঁ, তারপরে মার্কারির প্রয়োগ করে, সেক্ষেত্রে কিন্তু তার মাথা যন্ত্রণা হতে পারে। মাথাটার যন্ত্রণাটা কী ধরনের হয় না, মনে হয় যেন মাথাটা প্রচণ্ড ভারী আছে, আর একটা যেন ওই কি টাইট কিছু একটা ব্যান্ডেজ তার মাথায় দেওয়া আছে একটা, এই ধরনের সেন্সেশন। শুধু মাথা যন্ত্রণার ক্ষেত্রে নয়, মনে হয় বড় যে লং বোনগুলো আছে, সেখানেও যেন এরকম একটা ওই কি বলে, ওই ব্যান্ড রয়ে গেছে, একটা বাঁধন যেন রয়ে গেছে, এটা সে ফিল করে। আর মাথা যন্ত্রণা, সোবিং পেন,
ড্রয়িং পেন, স্টিচিং পেন, কেমন, এইগুলো হয় সাধারণত টেম্পল রিজিয়নে বেশি হয়। এছাড়া স্পেশালি লেফট সাইডের টেম্পল রিজিয়নে, এছাড়া মাথার যে কোনো জায়গাতেই ব্যথা হতে পারে, সাধারণত হয় লেফট টেম্পল টেম্পল বোনের উপরে। আচ্ছা, আর এদের ব্যথার আর একটা নেচার হচ্ছে কি, ব্যথাটা হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায়, কেমন, এটা কিন্তু এর একটা নেচার। আর কখন ব্যথাটা বাড়ে কখন কমে সেটাও আমাদের মনে রাখতে হবে। এদের ব্যথা সাধারণত সকালবেলা ঘুম থেকে ওঠার সময় এদের ব্যথাটা বাড়ে। আর এরা যদি বসে আছে বা শুয়ে আছে, কাছ থেকে উঠতে যায়, সেক্ষেত্রে এদের মাথা যন্ত্রণা খুব বেশি রকমের হয়। আর বেটার ফিল করে যদি এরা কোনো গাড়ি ঘোড়া চড়ে। হ্যাঁ, কোনো গাড়ি ঘোড়া চড়লে এদের মাথার যন্ত্রণাটা কিন্তু অনেক অংশেই উপশম হয়। তাহলে এই নাইট্রিক অ্যাসিডের মাথার যন্ত্রণা সম্পর্কে একটু আলোচনা করলাম। আমাদের নাইট্রিক অ্যাসিডের আমি বলেছি যে এটা খুব ভালো বিভিন্ন রোগের ওষুধ। তাই আমরা একটু মাইন্ডের কথা যেমন বলেছি, একটু মাউথ অর্থাৎ মুখের কথা বলি। মুখে এতে প্রচণ্ড লালা থাকে এবং মুখে এত দুর্গন্ধ থাকে, আমার বেশ মনে পড়ে আমি এক নাপিতখানায় চুল কাটতে গিয়েছিলাম। তো সেই নাপিতের মুখে এত দুর্গন্ধ যে আমি চুল কাটা বন্ধ করে দিয়ে বাড়ি ফিরেছিলাম। আর এছাড়া আরও একটা রুগীর কথা বেশ মনে পড়ে। উনি একজন স্কুল শিক্ষক, তার গায়ে কিছু ঘা ছিল, সেই ঘায়ের চিকিৎসার জন্য আমার কাছে এসেছিল। আমি তার সমস্ত সিমটম কালেকশন করছিলাম, কিন্তু সে আমার এত কাছে বসেছিল, ডিস্টেন্স একেবারে ছিল না। ফলে তার মুখ দিয়ে একটা বিচ্ছিরি দুর্গন্ধ আমি ফিল করতাম। তাই আমি সেই রুগীটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করতাম। কিন্তু ডাক্তাররা তো, আমরা ডাক্তার, আমাদের তো ঘেন্না ভয় লজ্জা এসব থাকা উচিত নয়। আমি বোধহয় ওই ঘেন্না ভয় লজ্জা এগুলো আমার থাকার জন্যে আমি বোধহয় পরিপূর্ণ ডাক্তার হয়ে উঠতে পারি না। বিশেষত ঘৃণা আমার খুব বেশি রকমের আছে, কেমন, অন্যের কতখানি আছে আমি ঠিক জানি না, কিন্তু আমার প্রচণ্ড ঘৃণা আছে। লজ্জা বা ভয় আমার নেই বলে, কিন্তু ঘৃণা আমাকে পরিপূর্ণ ডাক্তার হতে দেয়নি বলে আমার ধারণা। আচ্ছা, এদের গলার ভয়েসটা অনেক সময় ঠিক মানে বেরিয়ে আসে না, অর্থাৎ গলা অনেক সময় এদের ভেঙে যায় আর টনসিল বড় হয় এবং টনসিলগুলো সাধারণত লালচে আকার ধারণ করে এবং মনে হয় যেন কি একটা সেখানে ওই গোজরার মতো কি একটা রয়ে গেছে, অর্থাৎ একটা কেমন কিছু ফুটি দিচ্ছে সেখানে, একটা গোজরা সেখানে ফোটাচ্ছে। হ্যাঁ, ডিপথেরিয়ার খুব ভালো ওষুধ এটা। ওই সেখানে একটা মেমব্রেন, সেটা মেমব্রেনটা লাল কেমন কালার হয় এবং ল্যারিংস, ফ্যারিংস, এগুলো কিন্তু অত্যন্ত যন্ত্রণা হতে থাকে এবং জ্বালা করে। আমরা স্টমাকের কথা একটু বলি, কেননা এটা ক্যান্সারের, বিশেষত স্টমাক ক্যান্সারের খুব ভালো ওষুধ। স্টমাক ক্যান্সার ছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেও কিন্তু ক্যান্সার দেখা যায় নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে, কারণ নাইট্রিক অ্যাসিড ধ্বংসাত্মক মেডিসিন। আমরা এখন স্টমাকের কথা একটু আলোচনা করি, যেখানে অন্ত্রে এদের ক্যান্সার হয়, স্টমাকে বা ইন্টেস্টাইনের মধ্যে, হ্যাঁ, অথবা কোলনে ক্যান্সার কিন্তু আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে। তাই আমরা একটু এ সম্পর্কে আলোচনা করি। এদের কি বলে, কাপড় টাপড়গুলো এরা লুজ করে পরে, অর্থাৎ এরা কিন্তু ওই খুব বেশি টাইট পোশাক পরতে পছন্দ করে না। যেমন ক্যালকেজি আফকার বা কি বলে ল্যাকেসিস পরতে পারে না, এরা ঠিক তেমন টাইট করে পোশাক এরা পরতে পারে না। আর এদের মুখ সবসময় টক অথবা তেতো থাকে এবং টক ঢেকুর ওঠে, তেতো ঢেকুর ওঠে, কেমন, অত্যন্ত ডাইজেশনের অভাব, অর্থাৎ এরা খুব বেশি সহজে হজম করতে পারে না এবং পেটের মধ্যে জ্বালা থাকে। হ্যাঁ, এরা কি বলে প্রচুর পরিমাণে খেতে চায়, কিন্তু পিপাসা অনেক সময় খুব বেশি থাকে, অনেক সময় পিপাসার অভাব দেখা যায়। আর একটা বমি ভাব, অনেক সময় বমি হয় এবং সে বমি অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, কেমন,
এবং এরা যে সমস্ত খাবার খায় অনেক সময় পায়খানার সঙ্গে গোটা গোটা সেগুলো বেরিয়ে আসে। আর এদের পেটের মধ্যে কিন্তু এদের শুধু পেটের মধ্যে না, আমি ইতিপূর্বে বলেছি যে সবসময় যেন মনে হয় একটা কি গোঁজলা, সেখানে কি একটা ফরেন বডি রয়ে গেছে। সেই গলাতে হতে পারে অথবা বেতে হতে পারে, কি হতে পারে তার পেটের মধ্যে হতে পারে, তার মাথার মধ্যে হতে পারে, কেমন তার আলজিভে হতে পারে। সমস্ত জায়গাতে একটা ওরকম প্লাগ যেন একটা রয়ে গেছে, এরকম একটা সেন্সেশন তাদের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। এটা নাইট্রিক অ্যাসিডের চারিত্রিক সিমটম। আচ্ছা, আর আর কি, আর এদের স্প্লিন বেড়ে যায় অনেক সময়, এদের লিভার অনেক সময় বেড়ে যায়। এবার এরা ওই বিভিন্ন ধরনের অখাদ্য কুখাদ্য খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, যেমন ক্যালকেরিকা খেতে চায়, সেটা হচ্ছে চারকোল, তারপরে স্টোন চিপ, যেগুলো খাওয়ার পদার্থ নয়, খাদ্য হিসাবে যেগুলো পরিগণিত হয় না, সেই ধরনের খাদ্যগুলো এরা খেতে খুব পছন্দ করে। মাংস এরা খেতে চায় না, মদ এদের কাছে পরিত্যাজ্য। কেমন? আচ্ছা, এখন এদের আর ডাইজেস্টিভ সিস্টেম আর একটা ব্যাপার আছে, এরা কিন্তু ওই সাধারণত শক্ত পায়খানা করে না, এদের অধিকাংশ ক্ষেত্রে পায়খানা হয় কি বলে নরম। কেমন? অর্থাৎ যদি একটা মানুষ 365 দিন বা দিনে বছর হয়ে আমরা জানি 365 দিন পায়খানা করে, তাহলে 365 দিনের জন্যে তার প্রায় দেখা যায় যে 364 দিন পাতলা পায়খানা হচ্ছে। আর তাতে ওই খাদ্য বস্তু গোটা গোটা বেরিয়ে আসছে, আর কোশমিনকালে শক্ত পায়খানা হয়। আর এদের আরেকটা বিশেষত্ব হচ্ছে কি, যদিও এদের পাতলা পায়খানা হয় তা সত্ত্বেও এদের কিন্তু মলদ্বারে একটা জ্বালা থাকে পায়খানা করার পূর্বে, পায়খানা করার সময় এবং পায়খানা করার অব্যহিত পরে এদের কিন্তু একটা একটা কি বলে বার্নিং সেন্সেশন থাকে। কেমন? এটা কিন্তু এটা নাইট্রিক অ্যাসিডের চারিত্রিক একটা সিমটম। এই সিমটমটার গুরুত্ব অপরিসীম। বিশেষত যদি ফিশার বা ফিস্টুলা হয় তো কথাই নেই, জ্বালা থাকবেই থাকবে, পায়খানা করার সময়, পায়খানা করার আগে, পায়খানা করার সময়, পরে। হ্যাঁ, এবং পায়খানা সাধারণত এদের তরল হয়, নরম হয়, কেমন সফট হয়, অনেক সময় পাতলা পায়খানা হয়, তা সত্ত্বেও কিন্তু এই জ্বালা থাকে। সাধারণত আমরা জানি যার জীবের রস আছে সে ওই জলের পিপাসা তার কম থাকবে, এটা আমরা জানি। কিন্তু মাছ ধরায় আমরা দেখেছি যে জীবে প্রচণ্ড তার মিউকাস আছে, প্রচণ্ড তার লালা আছে, তার সত্ত্বেও সে প্রচুর পরিমাণে জল খায়। এখানেও ঠিক তাই। সাধারণত শক্ত পায়খানা হলে মলদ্বারে একটা ক্ষত তৈরি হয়, মলদ্বারে জ্বালা যন্ত্র ইত্যাদি হতে পারে, কিন্তু এক্ষেত্রে তা নয়। এদের মল তরল, মল নরম, মল কাদার মতো, তার সত্ত্বেও মলদ্বারে এদের কিন্তু মারাত্মক বার্নিং সেন্সেশন থাকে। এটা কিন্তু আমাদের সবসময় মাথা রাখতে হবে। আচ্ছা, আর আমরা এদের ওই কি বলে মলদ্বারে যে অর্শ বা ফিশার বা ফিস্টুলা যেগুলো হয় আর কি, ফিশার, ফিস্টুলা, পাইলস ইত্যাদি ইত্যাদি, সেখানেও কিন্তু মনে হয় যেন একটা গোঁজলা, একটা কাঁচ সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই ধরনের একটা পেন এরা ফিল করে, সবসময় এরা এই ধরনের একটা ফিল মানে পেন ফিল করে। কেমন? আচ্ছা, এদের ইউরিন সম্পর্কে বলতে গেলে আমাদের বলতে হয় যে এদের ইউরিন প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। এদের ইউরিনকে অনেক সময় অনেক গ্রন্থগার কি বলে হর্স ইউরিনের সঙ্গে তুলনা করেছে। আমরা যদি কেউ ঘোড়ার মুখে ঘোড়ার পেচ্ছাপের গন্ধ নিয়ে থাকি, তাহলে বুঝে যাবো যে নাইট্রিক অ্যাসিডের পেচ্ছাপও ঠিক তদ্রূপ হয়। আচ্ছা, এদের একটা রক্ত স্রাবের প্রবণতা আছে। সে স্টমাকে হোক, সে দাঁতের গোড়া হোক, সে মলদ্বার হোক, যে কোনো জায়গা থেকে উজ্জ্বল অ্যাক্টিভ ব্লিডিং হতে থাকে। প্রচণ্ড পরিমাণে রক্ত ওদের শরীর থেকে ক্ষরিত হয় বিভিন্ন কারণে। দাঁতের গোড়া থেকে রক্ত বার হলেও কিন্তু আমরা যদি দেখি যে দাঁতের গোড়ায় রক্ত বেরোচ্ছে আর মুখে দুর্গন্ধ আর মেজাজটা খাট্টা, তাহলে আমরা চোখ বন্ধ করে তাকে নাইট্রিক অ্যাসিড প্রেসক্রিপশন করব। মলদ্বারে তার যদি এরকম জ্বালা যন্ত্রণা ইত্যাদি থাকে, একটা গোঁজলা ফুটে আছে, আর সেই সঙ্গে অর্শ বা ফিশার বা ফিস্টুলা আছে,
সেক্ষেত্রেও আমরা কিন্তু, আর তার পেচ্ছাপের দুর্গন্ধ আছে, এইগুলো যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা অবশ্যই তাকে প্রেসক্রিপশন করবো নাইট্রিক অ্যাসিড। আর একটা কথা এদের না বলে আমরা পাচ্ছি না, এদের ওই শরীরের স্কিনের উপরে কিন্তু অসংখ্য আঁচিল, হ্যাঁ, বা কন্ডাল, এদের স্কিনের উপরে অসংখ্য আঁচিল বা কি বলে উপমাংশ, অর্থাৎ একটু উঁচু হয়ে উঠেছে, কেমন এই ধরনের উপমাংশ যদি সেখানে থাকে এবং সেটা অতি সহজেই সেটা হিলাপ হয় না, সামান্য আঘাতে সামান্য গোঁজা লেগার ফলে সেখান থেকে প্রচুর ব্লিডিং হতে থাকে, তাহলে কিন্তু আমরা তাকে নাইট্রিক অ্যাসিড প্রয়োগ করব। যদি অন্যান্য সিমটম মেরে, অর্থাৎ তার পেচ্ছাপ দুর্গন্ধ যদি হয়, সে যদি প্রচণ্ড ক্রোধী হয়, তার পায়খানা যদি নরম হয়, হ্যাঁ, সে যদি চিনি পেশেন্ট হয়, এই যে সিমটমগুলো আছে, কমন যে সিমটমগুলো নাইট্রিক অ্যাসিডের, সেগুলো যদি থাকে তাহলে অতি সহজেই আমরা তাকে নাইট্রিক অ্যাসিড প্রেসক্রিপশন করব। এবং তার শুধু যে ডিজিজের কথা সে বলছে তাই নয়, তার অন্যান্য যেগুলো অব্যক্ত ডিজিজ, অর্থাৎ সেগুলো বলেনি, বলার প্রয়োজন বোধ করেনি, সেই রোগগুলো পর্যন্ত সে সেই রোগগুলো পর্যন্ত থেকেও সে সুস্থ হবে। অতএব আমাদের সার্বিক সিমটমের গুরুত্ব অপরিসীম। আর আমি বাড়া কমা সম্পর্কে কথা বলেছি, তবু আবার একবার স্মরণ করে দিই, কিসে বাড়ে কিসে কমে। এদের সাধারণত যে কোনো ধরনের রোগ যন্ত্রণা রাত্রিবেলা বাড়ে, সন্ধ্যাবেলা বাড়ে, যেহেতু রাত্রে মানে মধ্যরাত্রির যেমন বাড়ে আমাদের ওই আর্সেনিক অ্যালবামের মধ্যে এদের রোগ লক্ষণ গভীর রাত্রে, হ্যাঁ, মধ্যরাত্রে বাড়ে। আর যদি ওয়েদার চেঞ্জ হয় কেমন, সেক্ষেত্রে প্রচুর যদি ঘাম হয় সেক্ষেত্রে কেমন, আর এরা যদি চলাফেরা করে তাহলেও কিন্তু এদের রোগ লক্ষণের বৃদ্ধি ঘটে। আর আমরা কখনো কিন্তু দেখবো যে বেটার ফিল করছে, যে রোগী হবে না কেন, সে কানের যন্ত্রণা হোক, মাথার যন্ত্রণা হোক, মানে অর্শ হোক, যে কোনো যন্ত্রণা হবে না কেন, যদি সে কোনো যানবাহনে চলাচল করে তাহলে সে তার সমস্ত যে ডিজিজ কন্ডিশন, সেই তার থেকে অনেক অংশই ভালো থাকে। এ কথাটা আমাদের মনে রাখতে হবে। শেষ করে দাও।